Good afternoon, everyone. Welcome to another video of complete general surgery in 1 month. So আজকে আমাদের টপিক হচ্ছে হিমারেজ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। তাহলে হিমারেজ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনে আমরা প্রথমে কি দেখবো হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনটা কখন আমাদেরকে করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন আমরা নর্মালি কখন করি, তো সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে ব্লাড ট্রান্সফিউশনের যে ইন্ডিকেশনস আছে সেগুলো কি কি। তাহলে ইন্ডিকেশনস গুলো কি কি? অ্যাকিউট ব্লাড লস ফলোয়িং ট্রমা ডিউরিং মেজর সার্জারিজ। কোনো মেজর সার্জারি করতে গিয়ে হয়তো ব্লাড কোনো ভেসেলস কেটে গেল, সেখান থেকে অনেক ব্লিডিং হলো, তার জন্য আমাকে হতে পারে। দেন ফলোয়িং বার্নের ক্ষেত্রে আমার যে টিস্যু হাইপোপারফিউশন হয়, সেখান থেকে আমার ব্লাড থেকে জল টিস্যুতে চলে আসে, সেই জন্য আমার যে আউটপুট সেটা কমে যায়। তার সঙ্গে সেপ্টিসেমিয়া হয়ে গেলে আরো বেশি সমস্যা হয়। অ্যাজ এ প্রোফাইল্যাকটিক মেজার্স প্রায়ার টু হচ্ছে সার্জারি, হোল ব্লাড ইজ গিভেন ইন অ্যাকিউট ব্লাড লস। তাহলে অ্যাকিউট ব্লাড লসে আমাদেরকে হোল ব্লাড দিতে হয়। আর ক্রনিক অ্যানিমিয়া, আইটিপি এবং হিমোফিলিয়া এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন এখানে করতে হয় আমাদেরকে। এবার আমরা কি সবসময় ব্লাড ট্রান্সফিউশনে ডিরেক্ট ব্লাডই দেবো? এমনটা হয় না, আমরা বিভিন্ন ব্লাড প্রোডাক্টস ইউজ করি। এবার ব্লাড প্রোডাক্টস কি কি? নর্মালি আছে হচ্ছে প্যাকড সেলে কি ক্রনিক অ্যানিমিয়াতে ইউজ হয়, ওল্ড এজ, বাচ্চা এটসেট্রা, এদের ক্ষেত্রে প্যাকড সেলটাই বেশি ইউজ হয়। দেন হচ্ছে প্লাজমা কখন ইউজ হয়? বার্ন, হাইপো অ্যালবুমিনিমিয়া, সিভিয়ার প্রোটিন লস এটসেট্রা এখানের ক্ষেত্রে। মানে কি হিউম্যান অ্যালবুমিন থাকে 4.5%, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ক্রায়োপ্রেসিপিটেট হিসেবে ফাইব্রিনোজেন ফ্যাক্টর 8 এবং 9 কনসেন্ট্রেট, এগুলো আমরা প্লাজমার মধ্যে আলাদা আলাদা করে দেওয়া যেতে পারে। নেক্সট কি প্লেটলেট রিচ প্লাজমা আমরা দিই। আর একটা হচ্ছে প্লেটলেট কনসেন্ট্রেট, আর একটা প্রথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। তাহলে এই হলো আমাদের যে ব্লাড প্রোডাক্ট যেগুলো আমরা ব্লাড ট্রান্সফিউশনে ইউজ করা হয়। এবার ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমার কি কি কমপ্লিকেশনস আসতে পারে? ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কমপ্লিকেশনস বলতে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, ট্রান্সফিউশন রিয়াকশন হতে পারে, ইনফেকশন সাচ অ্যাজ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো ছড়িয়ে যেতে পারে ব্লাডের মাধ্যমে। এয়ার এম্বোলিজম হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, কোয়াগুলেশন ফেলিয়ার হতে পারে, সার্কুলেটরি ওভারলোড হতে পারে, যার দরুন আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে। হিমোক্রোমাটোমেসিস যদি থাকে পেশেন্টের ক্ষেত্রে সিআরএস এর সঙ্গে, তাহলে সেখানে সেক্ষেত্রে হতে পারে। তারপরে সাইট্রেট ইনটক্সিকেশন কজড ব্র্যাডিকার্ডিয়া, হাইপোক্যালসিমিয়া। তাহলে সাইট্রেট ইনটক্সিকেশন যদি হয়ে যায়, তাহলে আমার ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোক্যালসিমিয়া হতে পারে। আর একটা হচ্ছে আয়রন ওভারলোড হতে পারে। তো এই গেল আমার হচ্ছে কমপ্লিকেশনস। এবার নেক্সট হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমরা কখন বলবো। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন অনেকগুলো ডেফিনেশন আছে। ডেফিনেশন কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিপ্লেসমেন্ট অর ট্রান্সফিউশন অফ ব্লাড ইকুইভ্যালেন্ট টু পেশেন্টস ব্লাড ভলিউম ইন 24 hours corresponding to that particular age, or single transfusion of blood more than 2500 ml continuously, or transfusion more than 4 units in 1 hour, or replacement of 50% of blood volume in 3 hours, or rate of loss is more than 150 ml per hour. তাহলে অনেকগুলো আমার এখানে ডেফিনেশন। প্রথম ডেফিনেশনটা কি? যে আমি গোটা 24 ঘন্টায় পেশেন্টের একটা পার্টিকুলার এজে যে হচ্ছে ব্লাড ভলিউমটা হয়, সেই পুরো ব্লাড ভলিউমটা যদি আমি দিই। অ্যাডাল্টের ক্ষেত্রে ব্লাড ভলিউম কি হয়? 5 থেকে 6 লিটার। তাহলে আমি এক গোটা দিনে 24 ঘন্টায় যদি 5 থেকে 6 লিটার আমি ব্লাড ট্রান্সফিউশন করি, সেক্ষেত্রে আমার সেটাকে আমি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলবো। ইনফ্যান্টের ক্ষেত্রে সেটা একটু কম হয়, সেটা কত হয়? 85 ml পার কেজি বডি ওয়েট হিসেবে হয়। তাহলে যদি আমার ইনফ্যান্ট 10 কেজি ওজন হয়, তাহলে সেক্ষেত্রে আমার 850 ml এই আমার হয়ে যাবে। অথবা সিঙ্গেল ট্রান্সফিউশন অফ ব্লাড মোর দেন, মানে একটা ব্লাড ট্রান্সফিউশনে যদি 2500 ml ব্লাড আমি পুশ করি, অথবা 1 ঘন্টায় যদি আমি 4 ইউনিটের বেশি ব্লাড পুশ করি, অথবা 50% ব্লাড, গোটা দেহের 50% ব্লাড যদি আমি 3 ঘন্টার মধ্যে পুশ করি সেটা, অথবা হচ্ছে 150 ml পার আওয়ার হিসেবে যদি আমি পুশ করি। মানে এতগুলো ক্ষেত্রে যে কোনো মানে প্রত্যেকটাকেই আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হিসেবে কাউন্ট করতে পারি। এটা আমরা কোথায় ইউজ করি? ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আর ইউজড ইন সিভিয়ার ট্রমা অ্যাসোসিয়েটেড উইথ লিভার, ভেসেলস, কার্ডিয়াক, পালমোনারি, পেলভিক ইনজুরি। Often it requires during surgical bleeding, primarily hemorrhage on table,
আর মেজর সার্জারি, তাহলে বিভিন্ন মেজর সার্জারির ক্ষেত্রে যদি আমার টেবিলের অপারেশন টেবিলে যদি অনেক প্রচুর ব্লিডিং হয় প্রাইমারি হ্যামারেজ, সেক্ষেত্রে আমরা ইউজ করি। অথবা কোনো ইনজুরি যেমন লিভার ইনজুরি, ভেসেলস, কার্ডিয়াক, পালমোনারি, পেলভিক এটসেট্রা থেকে ইনজুরি হয়, সেক্ষেত্রে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন ইউজ করি। এবার হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমার কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তার জন্য আমার হাইপোক্যালসেমিয়া, হাইপার ক্যালেমিয়া, অ্যাসিডোসিস এটসেট্রা হতে পারে। কোয়াগুলোপ্যাথি, অল্টার্ড প্লেটলেট অ্যান্ড কোয়াগুলেশন ফ্যাক্টর, ডাইলিউশনাল থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, সাইট্রেট টক্সিসিটি হতে পারে, হাইপার অ্যামিনোরেমিয়া হতে পারে, হাইপোথার্মিয়া হতে পারে, পুয়ার অক্সিজেন ডেলিভারি ডিউ টু রিডিউসড 2-3 ডিপিজি, ইনফেকশন, আয়রন ওভারলোড, incompatibility and transfusion reaction, acute respiratory distress syndrome, disseminated intravascular coagulation, congestive cardiac failure, etc. এগুলো আমার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য এই অ্যাডভার্স ইফেক্ট গুলো হতে পারে। এই গেল আমাদের হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ক্লিয়ার? নেক্সট আসে হচ্ছে আমরা ব্লাড ট্রান্সফিউশন কখন করি, যখন করি যে হেমারেজ হলে। মানে হেমারেজটা কি? নর্মালি হ্যামারেজ মানে কোনো জায়গা থেকে আমার যদি ব্লিডিং হয়, সেটাকে আমরা হ্যামারেজ বলতে পারি। হ্যামারেজ এটা ডিপেন্ড করছে হচ্ছে কিরকম হ্যামারেজ, কিভাবে হচ্ছে। ক্লাসিফিকেশন বলতে গেলে আমার হ্যামারেজের সোর্সের উপর একটা ক্লাসিফিকেশন হয়, অনসেটের উপর একটা হয়, টাইপের উপর হয়, একটা ডিউরেশনের উপর হয়, আর একটা পসিবল কি ইন্টারভেনশন আমি করতে পারি তার উপর হয়। তো সোর্সের ক্ষেত্রে কি হয়, আর্টেরিয়াল হ্যামারেজ হতে পারে, ভেনাস হ্যামারেজ হতে পারে, অথবা ক্যাপিলারি হ্যামারেজ হতে পারে। অনসেটের ক্ষেত্রে প্রাইমারি, রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি। টাইপ, যে হ্যামারেজটা হচ্ছে সেটা কিরকম টাইপের হতে পারে তার উপর ডিপেন্ড করে। রিভিল টাইপ, কনসিল টাইপ, আর ইনিশিয়ালি কনসিলড অ্যান্ড বাট লেটার রিভিলড হতে পারে। ডিউরেশনের উপর অ্যাকিউট, ক্রনিক অ্যান্ড অ্যাকিউট অন ক্রনিক। আর পসিবল ইন্টারভেনশনের উপর ডিপেন্ড করে সার্জিক্যাল অ্যান্ড নন সার্জিক্যাল। তো এই গেল হচ্ছে আমার হেমারেজের ক্লাসিফিকেশন। নেক্সট আমি ম্যানেজমেন্ট কি করে করব। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে প্রথমে ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে। ইমিডিয়েট রিসাসিটেশনে কি, ওই তো যে নর্মাল আমাকে এবিসি করতে হবে, মনিটর এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, দেন ড্যামেজ কন্ট্রোল অ্যান্ড রিসাসিটেশন। তাহলে ইনিশিয়াল রিসাসিটেশনে আমার এবিসিডিই আছে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, ড্যামেজ কন্ট্রোল আর এক্সপোজার, যদি আমার কোনো রকম এক্সপোজ করতে হয় সেক্ষেত্রে এক্সপোজার। নেক্সট হচ্ছে আমার যে ব্লাড লসটা আছে সেটাকে আমাকে স্টপ করতে হবে। তাহলে কন্ট্রোল অফ হ্যামারেজ। কন্ট্রোল অফ হ্যামারেজ আমরা করব কি, স্টপ দ্য ব্লাড লস বাই প্রেসার, প্যাকিং অর পজিশন অ্যান্ড রেস্ট। তাহলে প্রেসার এর মাধ্যমে, প্যাকিং এর মাধ্যমে, পজিশন ঠিক করে এবং রেস্ট নেওয়ার মাধ্যমে, এই চারটে উপায় আমাদেরকে আগে প্রথমে ব্লাডটাকে স্টপ করতে হবে। এবার আমি দেখবো কোথা থেকে হ্যামারেজটা হচ্ছে। যদি এক্সটার্নাল হ্যামারেজ হয় তাহলে উন্ড এক্সপ্লোশন করতে হবে এবং প্রসিড করতে হবে। তার জন্য কি, প্রথমে আমাকে যে স্মল ভেসেলস গুলো আছে সেটা লাইগেট করতে হবে, তারপরে উন্ড পার্টটাকে সুচার করতে হবে, দেন ভেসেলসে সুচারিং করব, তারপরে টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট দেবো। এটা গেল এক্সটার্নাল হ্যামারেজ। এবার যদি আমার ভেনাস হ্যামারেজ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এলিভেশন, ফার্স্টে এলিভেট করব, তাহলে আমার যে ব্লাড লসটা সেটা থেমে যাচ্ছে। লাইগেশন অফ দ্য ভেন ইন কেস অফ লার্জ ভেন, যদি লার্জ ভেন হয় তাহলে লাইগেট করতে হবে, আর প্রেসার ব্যান্ডেজ করতে হবে, তাহলে আমার কি ব্লিডিংটা আরো আরো ভালোভাবে স্টপ হবে। যদি ইন্টারনাল হ্যামারেজ হয়, ইন্টারনাল হ্যামারেজের ক্ষেত্রে ইন্টারকস্টাল টিউব প্লেসিং করতে হবে হিমোথোরাক্সের জন্য। আর পারমিসিভ হাইপোটেনশন প্রিভেন্টস করে রিব্লিডিংটাকে। আর আদার্স কিছু মেজার্স আছে, সেগুলো কি কি, অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ইন্টিউবেশন করতে হবে, ভেন্টিলেশন সাপোর্ট দিতে হবে, যদি ক্রিটিক্যাল হয় তাহলে ক্রিটিক্যাল কেয়ার আইসিইউতে ভর্তি করতে হবে, ক্যাথেটারাইজেশন করতে হবে, ফুডটা এলিভেট করে রাখতে হবে যাতে কোনো গ্যাংগ্রিন টাইপের কিছু না হয়, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন দিতে হবে, অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া, হাইপোক্যালসেমিয়া এবং কোয়াগুলোপ্যাথিটাকে চেক করতে হবে যে হচ্ছে কিনা, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট করতে হবে এবং সেপসিস যাতে না হয় সেটা ধ্যান রাখতে হবে। এই ক্ষেত্রে আমি কিছু ইনভেস্টিগেশন করতে দেবো। ইনভেস্টিগেশন ইউএসজি, অ্যাবডোমেন, ডপলার টেস্ট, অ্যানজিওগ্রাম, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, এগুলো আমরা করব। এবার হচ্ছে আমার যে ব্লাড লস হয়েছে, এবার আমার কতখানি ব্লাড লস হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো। তো ব্লাড লস কতখানি হয়েছে সেটা বোঝার জন্য আমাকে ব্লাড লসের মেজারমেন্ট করতে হবে। তো ব্লাড লসের মেজারমেন্ট আমরা কি করে করব, নর্মালি একটা ক্লেন্সড ফিস্টের ক্লট সাইজ 500 ml হয়। তাহলে এক মুঠো যে আমার ব্লাড, তার ভলিউম হবে 500 ml। ব্লাড লস ইন ক্লোজ টিবিয়াল ফ্র্যাকচার ইজ 500 to 1000 ml। টিবিয়াল ফ্র্যাকচারের ক্ষেত্রে 500 থেকে 1 লিটার, আর ফ্র্যাকচার্ড ফিমারের ক্ষেত্রে সেটা 500 থেকে 2 লিটার অব্দি ব্লাড লস হতে পারে। ওয়েজিং অফ দ্য সোয়াব বিফোর অ্যান্ড আফটার ইউজ অফ দ্য ইম্পর্টেন্ট মেথড অফ
অন টেবিল অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস। তাহলে আমি যে সোয়াবটা ইউজ করছি, সেই সোয়াবটা আমি ইউজ করার আগে এবং পরে আমি ওই দুটোকে ওয়েট করে নেবো। তাহলে আমি সেখান থেকে ওটা যদি মাইনাস করে দিই, তাহলে আমার ব্লাডের ওয়েটটা পেয়ে যাচ্ছি। হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং প্যাক্সেল ভলিউম এস্টিমেশন করতে পারি আমি সার্জারির আগে এবং পরে। ভলিউম ব্লাড ভলিউম এস্টিমেশন ইউজিং রেডিও আয়োডিন টেকনিক অর মাইক্রো হেমাটোক্রিট ভ্যালু আর মেজারমেন্ট অফ সিভিপি অ্যান্ড পিসিডব্লিউপি। এই গেল হচ্ছে আমার ম্যানেজমেন্ট অফ ব্লাড লস। তাহলে এই মেজারমেন্ট অফ ব্লাড লস, আমার কতটা পরিমাণ ব্লাড লস হয়েছে সেটা আমি জানবো এবং সেখান থেকে আমি সেই পরিমাণ মতো কম্পেনসেট করার জন্য আমি ব্লাড বাইরে থেকে আলাদা করে দেবো। সো এই গেল হচ্ছে আমাদের হেমারেজ পার্ট। এর বাইরে সেরকম কোনো রকম কোশ্চেন আসার মতো নেই হেমারেজ এবং ব্লাড ট্রান্সফিউশন থেকে। আর একটা যেটা এখান থেকে আসে সেটা হচ্ছে হেমারেজিক শক। হেমারেজিক শক আমরা শকের পার্টে অলরেডি পড়ে রেখেছি। ওখান থেকে ওই যদি হেমারেজ আমরা যদি স্টপ না করতে পারি বা ঠিক টাইমে যদি স্টপ না হয়, সেক্ষেত্রে হেমারেজিক শক অব্দি পেশেন্ট যেতে পারে এবং সেখান থেকে পেশেন্ট ডেথ অব্দি হতে পারে। সো এইগুলো গেল হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের যে টপিক। ফার্স্ট পেপারে আমাদের কি কি করা হলো, প্রথমে আমরা উন্ড করেছি, দেন আলসার, then burn, then shock, and now hemorrhage. এই পাঁচটা আমাদের মেন যে ফার্স্ট পেপারের টপিক, সেই টপিক আমাদের কমপ্লিট। নেক্সট যে আমরা তিনটে টপিক করব, সেই তিনটে টপিক আমাদের মেনলি পেপার 2 তে থাকে। এটা পেপার 1। পেপার 2 তে আমরা কি করব, আমরা প্রথমে করব যে ট্রমা। ট্রমাতে ATLS আমাদেরকে মেন ওটা করতে হবে। দেন বার্জাস ডিজিজ, অ্যান্ড দেন ভেনাস আলসার। এগুলো আমাদের মেন টপিক হবে নেক্সট ভিডিওগুলোতে। 5 আর 3 মেনলি 8টা টপিক আমাদের জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি থেকে কভার করতে হবে। তারপরে যদি কোনো কিছু বেঁচে থাকে সেটা আমরা আলাদা আরেকটা ভিডিও করে নেব। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।